Redmi Note 12 এইটার প্রাইস হচ্ছে 18,990 টাকা। তো এটার কাজ শেষ। এই প্রাইসে আসলে এই ফোনটার গর্জিয়াস লুক, 8+ 256GB ইন্টারনাল স্টোরেজ, ট্রিপল ক্যামেরা সেটআপ, হেলিও G88, বিশাল একটা ডিসপ্লে, এর পাশাপাশি হচ্ছে 5000 mAh ব্যাটারি। মানে এক কথায় রেডমি হচ্ছে এই ফোনটাকে দূর থেকে দেখে অপছন্দ করার মতো কিছুই রাখে নাই। অ্যান্ড এইটার জন্য হচ্ছে অনেকেই মনে করতে পারেন সবই তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে ভাই, অনেক জিনিস হচ্ছে দূর থেকে দেখে ভালো লাগলেও কাছে গেলে হচ্ছে সেটা পছন্দ হয় না। কেননা এই ফোনটা হচ্ছে আমি 7 দিন আমার আপন ডিভাইসের মতো ব্যবহার করেছি, অ্যান্ড এই ফোনটার আসলে কী কী প্রবলেম আছে সেগুলো হচ্ছে ফেস করেছি। তাই চিন্তা করলাম যে যারা এই ফোনটা পারচেস করবে তাদের হচ্ছে এইগুলো জানা খুবই দরকারি। বিশেষ করে এইটার ক্যামেরা, তারপরে পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার আসলে নেওয়া উচিত হবে কি না। তাই হচ্ছে আজকের ভিডিওতে এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু হচ্ছে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা রেডমির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর তাদের কাছ থেকে যদি রেডমি 12 পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট পেয়ে যাবেন। তো প্রথমে যদি চেহারা সুরত নিয়ে বলতে হয়, তাহলে এই ফোনটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস বিল্ড একটা ফোন, যার জন্য এইটা হচ্ছে অনেকটা প্রিমিয়াম অ্যান্ড সলিড একটা ফিল দেয়। তবে এইটার যে ব্ল্যাক কালার আছে ওইটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে, যেটা দেখতে উইয়ার্ড লাগে। তবে ওইটা দিয়ে আবার আপনারা নিজের চেহারাও দেখতে পারবেন। অ্যান্ড এটা গ্লাস বিল্ড হওয়ার জন্য কোনো রকম দাগ পড়ে নাই, বাট এটা অনেক বেশি স্লিপারি ছিল। আর এটার কর্নারে যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এটা কিছুটা উঁচু, যার জন্য ফ্ল্যাট সারফেসে রাখলে হচ্ছে দাগ পড়ে যাচ্ছিল, এই দিকটা হচ্ছে খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে ক্যামেরা ব্যবহার করা বা টুকটাক কাজ করার পরে হচ্ছে ক্যামেরার পাশে ভালোই হিট হচ্ছিল। আর এর সাইডেই ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট, তবে এটা আরেকটু ফাস্ট হইলে ভালো হইতো। অ্যান্ড এইটা হচ্ছে এক হাতে ব্যবহার করতে গিয়ে কিছুটা প্যারা খেয়েছি, বাট দুই হাতে ভালোভাবেই ব্যবহার করতে পারতেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে IP53 সাপোর্টেড, মানে এটা ওয়াটারপ্রুফ না, মানে হচ্ছে পানির সিটে ফোটা এগুলো লাগলে কোনো রকম প্রবলেম হবে না। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 198 গ্রাম। তার জন্য ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ঠিকঠাক মনে হয় নাই, থিকনেস ঠিকই ছিল। তবে এইটা আমার কাছে একেবারে পলকা টাইপের মনে হয় নাই, মানে আমি নিজে থেকে একটু ডিউরেবিলিটি টেস্ট করেছি, অনেকটাই শক্তপোক্ত অ্যান্ড ডিউরেবল মনে হয়েছে। আর এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, এখানে যদি ডুয়াল স্পিকার দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। তবে সাউন্ডটা যথেষ্ট লাউড ছিল, ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন খেয়াল করেছি। অ্যান্ড এইখানে আপনারা উপর দিকে আসলেই পাচ্ছেন আয়ার ব্লাস্টার, যেটার মাধ্যমে হচ্ছে টিভির রিমোট তারপরে এসির রিমোট হিসেবে কাজ করতে পারবেন। এর পাশাপাশি এইটা দিয়ে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। রেডমি 12 এর ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.79 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর এর PPI হচ্ছে 396 PPI। ভালো ব্যাপার হচ্ছে যে এইটাতে পাঞ্চল ব্যবহার করা হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। আর ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। কালারটাও ঠিকঠাকই ছিল, তবে এইটার যে ব্রাইটনেসটা এটা আমার কাছে কম মনে হয়েছে। তবে এইটাতে একটা প্রবলেম খেয়াল করেছি, এটা দিয়ে যখন আপনারা 2K বা 4K-তে ভিডিও দেখবেন তখন হচ্ছে এটা ফ্রেম স্ক্রিপ্ট করে, মানে আপনারা যখন হচ্ছে 4K-তে ভিডিও দেখবেন তখন হচ্ছে ভিডিওটা আটকে যাচ্ছিল, এরকম মনে হয়েছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম এটা দিয়ে তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। তবে কিছু কিছু ওয়েবসাইটে এইটা অ্যাকুরেটভাবে কাজ করে না। অ্যান্ড এটার যে টিন অ্যান্ড বেজেল এটা হচ্ছে খুবই ন্যারো রাখা হয়েছে, এটা নিয়ে আসলে কমপ্লেন করবো না। আর এটার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন, তবে এটা আসলে কোন জেনারেশন সেটা জানতে পারি না। আর এর ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এর পিক ব্রাইটনেস হচ্ছে 550 নিটস, যেটা হচ্ছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্যারা খাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এইটার ব্রাইটনেসটা আর একটু বেশি হইলে ভালো হইতো। আমি শুরুতেই বলেছি এটা ব্রাইটনেসটা আমার কাছে কম মনে হয়েছে। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আইটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আইটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
তবে এখানে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 13 মেগাপিক্সেল দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। তো যদি এর মেইন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটার তোলা ছবিগুলো ঠিকঠাক ছিল, মানে দিনের বেলায় ভালো আলোতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, তবে লো লাইটে গেলে কিছুটা ডিটেলস কমে যায়, ইভেন গ্রেনের দেখা পেয়েছি। তবে এটা তোলা ছবিগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কেননা এটা হচ্ছে একেবারে ন্যাচারাল কালার প্রোডিউস করে। আর যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এই ডিরেকশন কিছু কিছু সময় হচ্ছে ভালো ছিল, বাট কিছু কিছু সময় হচ্ছে অ্যাকুরেটভাবে এই ডিরেক্ট করতে পারে না। যেমন হচ্ছে আপনার চুলের এরিয়া, ইভেন হচ্ছে কানের যে এরিয়াগুলো, এগুলোতে হচ্ছে যে মনে হয় কেমন জানি আর্টিফিশিয়াল পোর্ট্রেট অ্যাড করে দিছে এরকম টাইপের। অ্যান্ড এটা হচ্ছে আপুদের কাছে পার্সোনালি ভালো লাগবে না, কেননা এটা হচ্ছে একেবারে ন্যাচারাল কালার প্রোডিউস করতেছিল এই জন্য। যদি এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় ডিটেলসের পরিমাণ ভালো ছিল, তবে কালারটা হচ্ছে কিছু কিছু সময় ডাল কালার প্রোডিউস করে, মানে বিউটি অ্যাড তো করে না, ইভেন হচ্ছে কালারটা যেমন আছে তার থেকে হচ্ছে আরেকটু নিউট্রাল করে দেয়, যার জন্য হচ্ছে আমার কাছে দেখতে ভালো লাগে নাই। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেডমি হচ্ছে এই ফোনটা দিয়ে সবার সাথে একটা মাইন্ড গেম খেলছে। কেন বললাম? এই ফোনটা সব থেকে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে র্যাম রোম। এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ, বাট এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এইখানে সুন্দর করে সবারটা কাইটা দিছে, এখানে অ্যাটলিস্ট UFS 2.2 দেওয়ার দরকার ছিল। আর এই প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এটা কিন্তু যথেষ্ট ভালো চিপসেট। অ্যান্ড এই ফোনটা থেকে আমি আসলে যতটা বেটার পারফরমেন্স আশা করেছিলাম এটা আসলে ততটা ডেলিভার করতে পারে নাই। কেন বললাম? এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 301 অ্যান্ড মাল্টি করে 1111 স্কোর করে। এর আগে যতগুলো G88 ইভেন হচ্ছে G85 ওয়ালা স্মার্টফোন আছে সেগুলো দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, সবগুলো হচ্ছে 400-র উপরে স্কোর করে। অ্যান্ড এইখানে কিছুটা গ্লিচ তো অবশ্যই আছে। তাছাড়া বেসিক কাজকর্ম যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপস ওপেনিং, এইগুলো ঠিকঠাকই ছিল। তবে অ্যাপস ওপেনিং স্পিডটা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে, এটাই আর একটু ফাস্ট হলে ভালো হইতো। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আমি অ্যাসপোর্ট নাই, তারপরে কল অফ ডিউটি, ইভেন হচ্ছে অন্যান্য যে 2D 3D গেমগুলো আছে সেইগুলো খেলেছিলাম। অ্যাসপোর্ট 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারতেছিলাম। গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে পিছনে ফোনটা অনেক বেশি হিট হইতেছিল, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া এমনিতে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, টেম্পল রান এগুলো ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাবেন না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13 আর এর ইউআইতে থাকছে MIUI 14। MIUI 14 নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে অ্যাপসের অভাব নাই ইনবিল্ট। এখানে অনেকগুলো হচ্ছে আপনারা আনইনস্টল করতে পারলেও কিছু হচ্ছে আনইনস্টল করা যায় না, যেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। আর এটাতে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে অ্যাডটেডের দেখা পেয়েছি, এটা হচ্ছে সবার জন্যই প্যারাদায়ক। তাছাড়া যদি বলতে হয় রেগুলার মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো লেগ বা হিকাপের দেখা পায় নাই, সফটওয়্যারের বাগেরও দেখা পায় নাই। বাট এটা দিয়ে হচ্ছে যে সফটওয়্যার আপডেট দেওয়ার সময় খুবই কেয়ারফুল থাকবেন, কেননা শাওমির হচ্ছে সফটওয়্যার আপডেট দিয়ে অনেকেরই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে, বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। তাই আশেপাশে কেউ যদি থাকে তাহলে তারটা জেনে তারপরে আপডেট দিলে আমার মনে হয় যে ভালো হবে। তো সবকিছু তো শেষ, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে কম মনে হয়েছে, কেননা এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, টুকটাক গেম প্লে, তারপরে হচ্ছে মুভি দেখা, এইসব কাজ করে হচ্ছে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অ্যান্ড যদি 90 হার্টজ ব্যবহার করেন তাহলে একটা না গেম প্লে করে হচ্ছে যে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। অ্যান্ড যদি বেসিক কাজকর্ম করেন তাহলে হচ্ছে 7.5 থেকে 8 ঘন্টার মতো পেতে পারেন। বাট এটার বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার। অ্যাটলিস্ট এইখানে যদি আরেকটু ফাস্ট চার্জার দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। এটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মতো সময় নিচ্ছিল। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় সবকিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এইটা নিবেন কি নিবেন না। তবে 19,000 টাকা প্রাইস পয়েন্টে এইটার ডিজাইনটা কিন্তু ভালো ছিল। তবে ডিসপ্লে, পারফরমেন্স, ইভেন ক্যামেরা অ্যান্ড ব্যাটারি এগুলোতে হচ্ছে টুকটাক গ্লিচের দেখা পেয়েছি। অ্যান্ড আমার মনে হয়েছে যে এইটা সফটওয়্যার আপডেটের জন্য হতে পারে। যারা হচ্ছে এই স্মার্টফোনটা পারচেস করে ফেলেছেন, এরকম প্রবলেমগুলো ফেস করতেছেন, তারা হচ্ছে সফটওয়্যার আপডেট দিয়ে দেখতে পারেন যে প্রবলেমগুলো সলভ হয় কিনা।